আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবার সেম কথাই বলবো। আমার ভিডিওর থাম্বনেল দেখে যারা ভিডিও দেখা শুরু করেছেন তারা অলরেডি বুঝেই গিয়েছেন যে আমি আজকে কী রান্না করব। তো আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার আলু বেগুন ঘাঁটি। তো আমি এর জন্য আলু, বেগুন, মসুরের ডাল এবং বড় রুই মাছের মাথা ব্যবহার করব। আর এখানে আমি এক এক করে বিভিন্ন ধরনের মশলা দেখাচ্ছি, যেগুলো না হলে এই মাছের মাথা রান্না বৃথাই যাবে বলা যায়। আমাদের উত্তরবঙ্গে আসলে এক একজন এক একভাবে এই ঘাঁটিটা করে থাকে। তো আমি আপনাদের কাছে সহজভাবে খুব কম সময়ে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। তো আমি প্রথমে প্রেশার কুকারের ভিতরে বড় রুই মাছের ছোটো ছোটো করে টুকরা পিসগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, মশলা বাটা সব দিয়ে শীষ দিয়ে নেব, যাতে ভালোভাবে মাছটা সিদ্ধ হয় এবং খুব সহজে ভাঙা যায়। পাতিলে রান্না করলে একটু টাইম লাগবে, যার কারণে আমি প্রেশার কুকারে দিয়েছি। একে একে আমার সকল ধরনের মশলা দেওয়া প্রায় শেষ। তারপর আপনাদের সুবিধার জন্য আমি আবার রিপিট করতেছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ, তেজপাতা, সাদা এলাচ, লং, গোলমরিচ, কাঁচা এলাচ, তেল সব কিছু দিয়ে এখন ভালোভাবে মাছটাকে এভাবে মেখে নেব। মেখে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব চুলায় হাই হিটে। এখন আমি অন্য আরও একটা পাতিলে ধুয়ে রাখা আলু, বেগুন, মসুরের ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং সেম মশলায় খুবই অল্প পরিমাণে দিব, যেহেতু আমি মাছের মধ্যে বেশি করে মশলা ব্যবহার করেছি। তারপর আপনাদের সুবিধার জন্য আমি আবার রিপিট করতেছি। ধনিয়া বাটা, জিরা বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ এবং তেল এইগুলো দিয়ে একটু মেখে নিয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়। বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক ধরনের খাবার থাকে, যেগুলো ওই অঞ্চলের জন্য পপুলার। তো আমাদের বগুড়ায়, আপনি বগুড়ার যে প্রান্তে যান না কেন, এই ঘাঁটিটা বিখ্যাত। আলু ঘাঁটি, আলু বেগুন ঘাঁটি, তো মাছ ঘাঁটি। আপনি এই ঘাঁটিগুলো খেয়ে থাকবেন বা নাম শুনে থাকবেন। আর যদি কখনো খেয়ে থাকেন তাহলে স্বাদের কথা আর কী বলবো, অবশ্যই আপনাদের মুখে এখনও লেগে আছে। তাই আপনাদের সুবিধার জন্য আমি আমার মতো করে সহজ করে রেসিপিটা শেয়ার করলাম, যাতে অন্যান্য অঞ্চলের মানুষেরও এটা খুব সহজ রান্না করতে পারে। দু চুলায় বসিয়ে দিয়েছি। আমি মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়, এবং দেখবো যে কতটুকু সিদ্ধ হয়েছে। এটা আমার সম্পূর্ণ পরিমাণ সিদ্ধ হতে হবে। তারপর ডাল ঘুটনি দিয়ে আমি ঘাঁটবো এটাকে। একটু পরপর ঢাকনা উঠিয়ে দিয়ে আমি চেক করতেছিলাম যে আমার সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর অন্যদিকে প্রেশার কুকারে সিজ দেওয়া শুরু করেছে। আমি 2 থেকে 3টা সিজ দিব, তাতেই এনাফ। কারণ এটা মাছ, সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, চুলায় দিতেও বেশি সময় লাগতো না। কিন্তু আমার হাতে খুবই কম সময় ছিল, এবং আমি যেহেতু খুব সহজে এবং খুব কম সময়ে রান্না করার পদ্ধতিগুলো আপনার সাথে শেয়ার করি, তাই আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। 2 থেকে 3টা সিজ দেওয়ার পর যখন দেখলাম যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন আমি প্রেশার কুকারটা অফ করে দিব, এবং এদিকে দেখব যে ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে একটি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেঁটে নেব, খুব ভালোভাবে ঘেঁটে নেব। এটাই হচ্ছে এই আলু ঘাঁটির মূল বিশেষত্ব। প্রত্যেকটা উপকরণকে এভাবে ভালো করে ম্যাশ করে নেব, যাতে সবগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যায়। বেগুন, আলু, মসুরের ডাল সবগুলো উপকরণ ভালোভাবে, যত ভালোভাবে ম্যাশ হবে এই ঘাঁটিটা ঠিক তত বেশি মজা হবে। আমাদের উত্তরবঙ্গে যখন এই আলু ঘাঁটিটি করা হয়, তখন যদি আলুর সিজন হয়, অর্থাৎ নতুন আলু হয়, তাহলে কেউই আলু ছেলে না, ওই রকমই দিয়ে দেয়। এবং অন্যান্য সময় হলে আলু যদি অনেক বেশি পুরনো হয়, সেক্ষেত্রে আলুটা ছিলে দেওয়া হয়। তো আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, প্রত্যেকটা উপকরণ ভালোভাবে ম্যাশ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিব। পানির পরিমাণটা একটু বেশি দিব, কারণ আমি আলু ঘাঁটিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব বা জাল করে নেব, বলক দিয়ে নেব। আলু ঘাঁটি আপনি যত বেশি জাল করবেন, যত বেশি চুলায় রাখবেন, তত বেশি মজা। অপরদিকে আমি মাছের ঢাকনাটা খুলে ফেলে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আলু ঘাঁটির মধ্যে অ্যাড করে দিব। এখানে আপনাকে আরও একটি কাজ করতে হবে, সেটা আলু ঘাঁটির মতো করে মাছটাকে সুন্দরভাবে ঘাঁটি করতে হবে, যাতে মাছগুলো ভেঙে ভেঙে যায়। অনেকে মাছ আস্ত রাখে, কিন্তু আমার কাছে মনে হয় যে মাছগুলো ভেঙে ভেঙে দিলে, বড় মাছ যে যদি হয় তাহলে ভেঙে দেওয়াই ভালো, তাহলে একদম অনেক মজা হয়। তো বিশেষ করে আমাদের বাড়িতে আম্মুকে আমি এভাবেই রান্না করতে দেখতাম, বড় মাছ দিয়ে, তাই আমিও এভাবেই রান্না করি। আমি কিন্তু আলু ঘাঁটি যেভাবে করেছি ঠিক সেমভাবেই মাছটাকে ভালোভাবে ঘাঁটি করে নিব, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটাকে একদম ঘাঁটি করে ফেলেছি। তো ঘাঁটি করার আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, কাছ থেকে দেখতে কেমন লাগে দেখেন। তো এটা এরকম ঘাঁটি হয়ে যাওয়ার পরে
এই সম্পূর্ণ অংশটুকু আপনি আলু ঘাটির মধ্যে ঢেলে দিবেন এবং এটা খুব ভালো করে বলক দিয়ে নিতে হবে বা ফুটাইতে হবে। তো আলু ঘাটি রান্না করার সময় একটু পরপর অবশ্যই নেড়ে দিতে হবে, নাহলে নিচের তলানিতে লেগে যায়। তো আপনাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আপনি চুলার বলক আসবে তখন আলু ঘাটিটা ফুটতে থাকে, তো হাতে ছিটকে আসার সম্ভাবনা থাকে। তো এইখানে সব সাবধানতা অবলম্বন করবেন এবং একটু পরপর ভালো করে নেড়ে দিবেন। চুলাকে হাই হিটে দিয়ে আলু এবং মাছের যে মিশ্রণ এটা ভালোভাবে মিক্স করে দিবেন। সুন্দর করে মিক্স করে দেওয়ার পরে অবশ্যই একটু পরপর আপনাকে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ নিচে কিন্তু লেগে যাবে। এবার দেখেন বলক এসেছে, নিচে কিন্তু লেগে যায়। এরকম বলকে বারবার আপনার খুন্তিতে যখন নাড়তে যাবেন তখন দেখবেন যে হাতে ছিটকে আসবে। এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এখন দেখেন ফুটতে আমার রান্না অলমোস্ট ডান। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটোটা শেষে দিলে টমেটোটা অনেকটাই আস্ত থাকে, চাই আমি টমেটোটা শেষে দিচ্ছি। আম্মুকে আমি এভাবেই দিতে দিতাম, আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে পাকা টমেটো হলে সে দেরিতে দেওয়াই ভালো। আর যদি কাঁচা টমেটো হয় তাহলে আপনি প্রথমেই দিবেন, রান্নার প্রথমেই দিবেন। আর এটা আলু বেগুনের সাথে মিক্স করে দিবেন, মাছের মধ্যে না। এই ঘাটিটি করার সময় আপনাকে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে একটু পরপর খুব ভালো করে নেড়ে দিতে হবে, নাহলে পাতিলের তলায় লেগে যাবে এবং পুড়ে ধরবে, তখন কিন্তু আলু ঘাটিটার স্বাদ নষ্ট হয়ে যাবে। এখন আমি আলু ঘাটিটা অন্য একটা পাতিলে ঢেলে রাখবো এবং এই পাতিলটাকে ভালো করে ধুয়ে আমি এটাকে বাগার বা তালানি দিব। আমি আপনাদেরকে আগেও বলেছি আমাদের উত্তরবঙ্গে এটাকে তালানি বলে এবং বিভিন্ন অঞ্চলে এটাকে বাগার বলে। এর জন্য আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন কুচি এবং আস্ত জিরা এবং কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিয়ে বাগার দিব। আপনারা চাইলে এখানে ডালের পাঁচফোড়নটা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের স্বাদ মতো। বাগারের জন্য যদি আপনি ডালের পাঁচফোড়ন ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনি শুধুমাত্র জিরা ব্যবহার করতে পারেন। তো ভাজতে যখন এটা ব্রাউন কালার বা অলমোস্ট ব্রাউন কালার হয়ে আসবে তখন আপনি বাগার এই আলু ঘাটিটা ঢেলে দিতে পারেন। আমি এখানে এক্সট্রাভাবে অনিয়ন ফ্রাইড ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, অথবা রান্নার শেষে আলু ঘাটির উপরে ছড়িয়ে দিতে পারেন। তো এই তো আমি এভাবে বাগার দিয়ে দিয়েছি, দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে আর এটা কিন্তু খেতে অনেক মজা। এটা শুধু গল্প না, উত্তরবঙ্গের যে প্রান্তে যান না কেন সেই প্রান্তে এই খাবারটা অনেক বেশি বিখ্যাত এবং এই খাবারটা সত্যি অনেক বেশি মজার। আপনি যদি খেয়ে না থাকেন তাহলে বুঝতেই পারবেন যে এই খাবারটা আসলে কতটা মজার, কতটা সুস্বাদু। আমার রান্না প্রায় শেষের দিকে, কারণ আলু ঘাটিটা এখন অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাঁচা ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো, হয়ে গেল আলু ঘাটি। সবাই ভালো থাকবে।